আজকের ভিডিওটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওর দ্বিতীয় পর্ব। ডক্টর পৃথ্বীরাজ চক্রবর্তী, যিনি ইংল্যান্ডের একজন বিখ্যাত ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট এবং যিনি লাইফস্টাইল মেডিসিনের ব্যাপারে ভীষণভাবে ইন্টারেস্টেড এবং ভীষণভাবে জ্ঞানী, তার থেকে আমরা প্রথম পর্বে জেনেছি যে কিভাবে বিভিন্ন অজানা ভিটামিন এবং মিনারেলের ডেফিসিয়েন্সির জন্য আপনি হয়তো বিভিন্ন রকম রোগে বা সিমটমে ভুগছেন, যার ডায়াগনোসিস বা ট্রিটমেন্ট করা খুব ডিফিকাল্ট। আজকের ভিডিওটাতে আমরা আলোচনা করব যে কিভাবে, যদি আপনার শরীরে কোনো ভিটামিন বা মিনারেলের ডেফিসিয়েন্সি থাকে, তার ট্রিটমেন্ট কী করে করবেন, এবং যদি শরীরে আপনি না জেনে বিভিন্ন বিষ জমিয়ে থাকেন, যেটাকে আমরা টক্সিন বলি, তাহলে কিভাবে ন্যাচারালি সেটা শরীর থেকে বের করবেন। আজকেরটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। এখানে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো যদি ফলো করতে পারেন, তাহলে অনেক রোগের সমাধান বাড়িতে বসে বিনা পয়সায় হবে। তাই মন দিয়ে ভিডিওটা দেখবেন, বিকজ এই জ্ঞানগুলো খুব কমনলি আপনি কিন্তু পাবেন না। এবার তুমি যেটা বলছিলে যে উপায় আছে যে কি করে এক্সট্রা টক্সিন ঢুকলে সেটা আমরা বের করতে পারি, সেটা খুব ইন্টারেস্টিং, সেটা একটু শোনা যাক। তো এটা হচ্ছে যে ইংরেজিতে একটা কথা আছে যে কিভাবে আমাদের যে ডিজিজ গুলো হয় মানুষের শরীরে, সেটাকে অনেক সময় ডেসক্রাইব করা হয় 3T দিয়ে, মানে 3টে T। প্রথম টিটা হচ্ছে ট্রমা। ট্রমা মানে যদি কোনো আঘাত বা ইনজুরি হয়, তাহলে একটা শরীরের সেলগুলো ড্যামেজ হচ্ছে, সেভাবে একটা শরীর অসুস্থ হবে। নাম্বার 2 হচ্ছে ট্রান্সমিশন, মানে ইনফেকশন, যেটা একজনের থেকে আর একজনের ইনফেকশন যাচ্ছে, সেটা মানুষ টু মানুষও হতে পারে, অ্যানিমাল থেকে মানুষের কাছে আসতে পারে, ইত্যাদি। আর হার্টটা হচ্ছে টক্সিন। এবার এই টক্সিন, সেই টক্সিন মানে যেটা হলো যে এই যে বিভিন্ন রকম যে কোনো জিনিসের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, যে যেটা আমাদের একটা ব্যালেন্স পরিমাণ লাগে। মানে এটার অত্যধিক মাত্রায় হয়ে গেলে তখনও ক্ষতিকারক, আবার যদি কম হয় তখনও ক্ষতিকারক। তাহলে দুটোই একটা রেঞ্জের বাইরে চলে গেলেই এটা কিন্তু একটা টক্সিসিটি তৈরি করে বডির মধ্যে। সেটাকেই বলছে টক্সিন। আমরা যেমন এতক্ষণ ভিটামিন আর মিনারেলটা নিয়ে বললাম, এই পার্টিকুলার এই দুটো জিনিসই, মাইক্রোনিউট্রিয়েন্টস গুলো এতটাই ইম্পর্টেন্ট বডিতে, যে বডির যে ইন্টারনাল হারমোনি, মানে সেইটাকে মেনটেন করার জন্য এই মিনারেলস এন্ড ভিটামিনস গুলোই কিন্তু আমাদের কি টু হেলথ বেসিক্যালি। তা না হলে তো প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট তো মোটামুটি আমরা জানি কোথা থেকে আসবে, কিন্তু এই হেলথটাকে মেনটেন করে রাখবার জন্য কিন্তু ইন্টিগ্রিটিটা দরকার, সেটা হচ্ছে যে মিনারেলস এন্ড ভিটামিনস এর ব্যালেন্সটা। সেইটাই হচ্ছে আসল সর্ট অফ আ গেম, ইউ ক্যান সে। টক্সিন যদি বডির মধ্যে বেশি পরিমাণ কোনো মিনারেল বা ভিটামিন ঢুকে যায় কোনো কারণে, সেটা সাপ্লিমেন্ট খেয়েই হোক, এয়ার পলিউশনের থেকেই হোক, বা কোনো খাদ্যের অতিরিক্ত পরিমাণ খাওয়ার জন্যই হোক, বা অনেক সময় আমরা ভুল পাত্রে রান্না করার জন্যই হোক, যা ফর এক্সাম্পল অ্যালুমিনিয়ামের পাত্রে যদি বহুদিন ধরে রান্না করা হয়, তাহলে অ্যালুমিনিয়াম আস্তে আস্তে বডির মধ্যে ঢুকবে, কিন্তু অ্যালুমিনিয়ামের কিন্তু আমাদের বডিতে খুব একটা কোনো প্রয়োজন নেই। কাজেই ওই অ্যালুমিনিয়াম যদি অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, দেখা গেছে বহু সমস্যা হয়। কিডনির সমস্যা হতে পারে, লিভারের সমস্যা হতে পারে, ইনক্লুডিং আজকের দিনে যে ডিমেনশিয়া হচ্ছে, তার জন্যও কিন্তু কিছুটা হলেও এই অ্যালুমিনিয়ামের রোল আছে। তো তো কোনোভাবে যদি আমাদের বডিতে টক্সিন ঢুকে যায়, তাহলে টক্সিন গুলো বেরোবে কি করে? তো সেইটা নিয়ে ভাবতে গেলে প্রথমে বুঝতে হবে যে নর্মাল বডির টক্সিন বের করবার একটা সিস্টেম আছে। তো সেই সিস্টেমগুলো কি? একটা তো হচ্ছে ইউরিন। কিডনি ফিল্টার করে টক্সিন বার করে দিতে পারে, যে কোনো এক্সেসিভ। নাম্বার 2 হচ্ছে স্টুল। স্টুল দিয়েও প্রচুর টক্সিন বেরিয়ে যায়। নাম্বার 3 হচ্ছে সোয়েটিং। সোয়েট দিয়েও কিন্তু প্রচুর টক্সিন বেরোয়। তো তার জন্য যদি আমরা আমাদের আজকের দিনে তো কেউ আর সোয়েটিংটা খুব একটা পছন্দ করে না, ঘাম কেউ ঝরাতে চায় না। সেজন্য এক্সারসাইজ করা, একটুখানি এসিটা বন্ধ রেখে হ্যাঁ না, ঘাম ঝরানো, মানে তাতেও কিন্তু পরিমাণ মতো জল খেয়ে যদি আমরা সেটা করতে পারি, প্রচুর টক্সিন তা দিয়ে বেরিয়ে যায়। হুম। তো অনেক সময় বডি যখন টক্সিন বের করতে পারে না, তখন উই সামটাইমস গেট ইনটু ইনফেকশন হয়ে যায়। সেই ইনফেকশন দিয়েও কিন্তু বডি অনেক সময়, যেমন নেজাল সিক্রিশন হচ্ছে কনস্ট্যান্টলি, তা দিয়েও টক্সিন বার করার চেষ্টা করে বডি। তো এইগুলো হচ্ছে কমন পদ্ধতি, যে বডি একটা সিস্টেম যেগুলো দিয়ে টক্সিন গুলো বেরোবে।
তো আয়ুর্বেদাতে আহ, বলা হয় যে এই টক্সিনগুলো বার করার জন্য কতগুলো স্পেসিফিক টুল ইউজ করার জন্য। ফর এক্সাম্পল, যেমন নাকটাকে ক্লিন করাটা অত্যন্ত দরকার, কারণ নাক যদি কোথাও ব্লক থাকে তাহলে এই বডির মধ্যে থেকে টক্সিন বেরোতে পারে না। তো সেজন্য একটা সিস্টেম আছে, তাকে বলে জল নেতি, মানে জলটা এক নাক দিয়ে নিয়ে আর এক নাক দিয়ে বের করা। তা সেই জল নেতিটা যারা প্র্যাকটিস করে তারা এই নাক, যাদের নাক পার্টিকুলারলি বন্ধ বা সাইনাসের প্রবলেম আছে, তারা এটা যদি করে তাহলে সেই টক্সিনগুলো খুব তাড়াতাড়ি বেরোয়। আয়ুর্বেদাতে বলা হয় যে আমাদের যে টাং, জিভ, জিভের বিভিন্ন পোর্শন বিভিন্ন অর্গ্যানকে রিপ্রেজেন্ট করে, এবং টাঙের মধ্যে দেখতে পাবে যে অনেক লোকেরই একটা কোটিং হয়, একটা আহ, সকালবেলা উঠলেই একটা টাংটার মধ্যে একটা কোটিং হয়। এই যে কোটিংটা, এই কোটিংটাও কিন্তু ওই বিভিন্ন অর্গান থেকে যে এক্সেস টক্সিনস গুলো সেগুলো রিলিজ করার একটা পদ্ধতি। তো সেই জন্য আয়ুর্বেদিতে একটা খুব বিশেষ উপায় অনেকবার বলা হয়েছে, সেটা হচ্ছে যে সেটাকে বলে অয়েল পুলিং। মানে বেসিক্যালি ব্যাপারটা কি হলো, এই টাঙের কোটিংটা কিন্তু জাস্ট মুখ ধুয়ে জল খেলে, জল দিয়ে মুখ ধুলে যাবে না। আবার অনেকে আমরা জল খেয়ে নিই, তাতে অনেক সময় টক্সিন গুলো যেগুলো ওয়াটার সলিউবল সেগুলো আবার স্টমাকের মধ্যে চলে গিয়ে রিসাইকেল হয়ে যায় আর কি, সেটা আমরা চাই না। তো সেই বেশ কিছু টক্সিন আছে যেগুলো অয়েলে ডিজলভ হয়। সেজন্য যেরকম নারকেল তেল বা অলিভ অয়েল, এইটা যদি একটুখানি ওই 2-3 ml মুখে নিয়ে কিছুক্ষণ মুখের মধ্যে রেখে তারপরে 5-10 মিনিট রেখে যদি সেই অয়েলটাকে আবার ফেলে দেওয়া যায়, তাতে কিন্তু প্রচুর ওই জীবের মধ্যে থেকে যে টক্সিন গুলো রিলিজ করলো বডি, সেটা বেরিয়ে যাওয়ার সুযোগ পায় আর কি। তো এইটা নিয়ে কিন্তু অনেক ভাবে হাইলাইট হয়েছে আয়ুর্বেদাতে। আয়ুর্বেদাতে যে কোনো আয়ুর্বেদিক মেডিসিন যখন শুরু হয়, তখন ফার্স্ট শুরু হয় হচ্ছে ওই ক্লিনজিং দিয়ে। ক্লিনজিং মানে গাটটাকে ক্লিন করে দেয়। এবার গাটটাকে ক্লিন কি করে করতে পারি? প্রথম কথা হচ্ছে ওয়াটার ফাস্টিং। যদি আমি আজকে 24 আওয়ার ওয়াটার ফাস্ট করি, শুধু জল খাই, অন্য কিছু খাবার না খাই, তাহলেই প্রচুর পরিমাণ টক্সিনস কিন্তু বডি থেকে বেরোয়, যাতে কিডনি দিয়েও কিছুটা বেরোয় আর কিছুটা গাটের মধ্যে দিয়ে বেরোয়। 2 নাম্বার পার্গেশন। পার্গেশন মানে হলো যে কোনো ল্যাক্সেটিভ, যেমন অনেকে এইসব গুল খাচ্ছে বা অন্য কোনো ল্যাক্সেটিভ খেয়ে আমরা যদি স্টুল সফেনার মানে স্টুলটাকে একটু সফট করে দিই, তাহলে দেখা যাবে যে গাটের মধ্যে থেকে প্রচুর পরিমাণ ময়লা বেরিয়ে গেল আর কি। আয়ুর্বেদাতেও একটা উপায় আছে, যেটা হচ্ছে যে বিভিন্ন রকম অয়েল দিয়ে করা হয়, এটা ক্যাস্টর অয়েল দিয়ে ইউজুয়ালি করা হয়। আমরা যখন মেডিটেরিয়ান কান্ট্রিতে দেখি, সেখানেও কিন্তু দেখবি যে অলিভ অয়েল, কিন্তু প্রচুর লোকে কাঁচা অলিভ অয়েল খায়, এবং অলিভ অয়েল কাঁচা খাওয়ার একটা বিশাল এফেক্ট আছে, পজিটিভ এফেক্ট আছে আর কি। তো ওই অয়েলটা যখনই খাওয়া হচ্ছে তখন গল ব্লাডার কন্ট্যাক্ট করে, এবং তার ফলে লিভারের থেকে প্রচুর টক্সিন কিন্তু আবার গল ব্লাডার দিয়ে, ইন্টেস্টিন দিয়ে বেরিয়ে যায়, পারগেশন। তাহলে এটা আর একটা পদ্ধতি যে টক্সিন গুলো বের করে দেওয়ার জন্য। আর একটা বিশেষ উপায় টক্সিন বের করার, যেটা আয়ুর্বেদাতে বলেছে, সেটা হচ্ছে যে লাংস থেকে কি করে আমরা টক্সিন বের করতে পারি। তো লাংস থেকে টক্সিন বের করার জন্য আহ, কিছু ক্রিয়া আছে, প্রাণায়াম বা ক্রিয়া ক্রিয়া আছে, এগুলোকে ক্রিয়াই বলা হয়। যেমন ভস্ত্রিকা, হ্যাঁ, একটা ক্রিয়া আছে। আমরা রামদেব বাবার যে ইয়েতে দেখি যে উনি ভীষণভাবে এই ভস্ত্রিকা প্রাণায়াম বা ভস্ত্রিকা ক্রিয়াটাকে ইয়ে করার চেষ্টা করেন। 2 নাম্বার হচ্ছে কপালভাতি, হ্যাঁ, যে জোর করে শ্বাসটাকে বের করে দেওয়া। তো সেই র্যাপিড ফাস্ট ব্রিদিং করলে বডির ভেতর থেকে টক্সিনস গুলো লাং এর থ্রু দিয়ে অ্যাবজর্পশন হয় এবং বাইরে বেরিয়ে যায়। বহু রোগ কিন্তু ঠিক হয়ে যায় এর থেকে। বহু রোগ দেখা গেছে যে যারা নিয়মিত প্র্যাকটিস করে এই প্রাণায়াম বা এই ধরনের ক্রিয়াগুলো, বহু লোক ঠিক হয়ে গেছে। তাই সেটা আর একটা ভীষণ ইম্পর্টেন্ট। অ্যান্ড লাস্টলি, যেটা আমার মনে হয় মডার্ন সায়েন্সও আজকে অ্যাকসেপ্ট করে, সেটা হচ্ছে স্লিপ। তো আমাদের ব্রেনের মধ্যে তো কোনো লিম্ফ্যাটিক সিস্টেম নেই। তো যখন মানুষ ডিপ স্লিপে যায়, তখন ওই নিউরনাল একটা শ্রিঙ্কেজ হয়, মানে নার্ভ সেলগুলো নিজেদের মধ্যে শ্রিঙ্ক করে নিজেদের সেলের আশপাশে একটু জায়গা তৈরি করে, এবং সেইখানে তাদের যত মেটাবোলাইটস টক্সিনস গুলো আস্তে আস্তে রিলিজ করে। অ্যান্ড ওই টক্সিনস গুলো আস্তে 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 গিয়ে সিএসএফ এর মধ্যে জমা হয়। সেই জন্য সকালবেলা উঠে যদি কেউ ওই স্পাইনটাকে মুভমেন্ট করা হয় একটু, তাহলে ওই সিএসএফটা খুব তাড়াতাড়ি, সিএসএফ থেকে সেই টক্সিন গুলো বেরিয়ে বাইরে চলে যায় ব্রেনের,
এবং দ্যাট ইজ ওয়াই আয়ুর্বেদাতে প্রথমেই বলা হয় যে সকালবেলা উঠে কিন্তু একটু সূর্য নমস্কার করা হলো, যেটা একটা পার্টিকুলারলি স্পাইনের এক্সারসাইজ, যে এক্সারসাইজটা করলেই ওই সিএসএফ থেকে টক্সিন গুলো বাইরে বেরিয়ে গেল আর কি। এবং তারপরে ওই ব্রেন ফগ হয়ে যাচ্ছে আমাদের মাঝে মাঝে আজকের দিনে, যে একটা হ্যাঁ মানে কেন ব্রেন ফগ হচ্ছে? ব্রেন ফগ হচ্ছে কারণ সেলের মধ্যে এত টক্সিসিটি সেটা বার হচ্ছে না আর কি ব্রেনের মধ্যে থেকে। সেইটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। খুবই ইন্টারেস্টিং। তো আমি একটু রিক্যাপও করছি, আর একটু আমি যেটুকু জানি নতুন সায়েন্স হিসেবে সেইটা একটু বলছি। তো ফার্স্ট তুমি বললে যে নাকটাকে ক্লিন রাখতে, যেটাকে জল নেতি বলে, যেটাকে হ্যাঁ, ইংরেজিতে নেজাল ডাউচিং বলে। তো যারা অ্যালার্জিতে ভুগছে, বারে বারে সর্দি কাশি হচ্ছে, বাইরের ওই বাজে হাওয়া ধুলো ধোয়া, অলওয়েজ অফিসে গিয়ে একবার করে নেবেন, বাড়ি এসে একবার করে নেবেন, আর সকালে উঠে করে নিতে পারলে খুব ভালো। এটা খুব সিম্পল ব্যাপার, করে নিলে নাক ক্লিয়ার থাকলে অনেক রোগ কমে যাবে। সেটা একটা জিনিস। সেকেন্ড যেটা তুমি বললে যে পার্গেশন, যেখানে ইসবগুলের ভুসি, আমি পেশেন্টদের রিমাইন্ড করবো যে ইসবগুলের ভুসি কিন্তু সবাই খেতে পারেন, বিকজ ওরা একটা প্লেন ফাইবার, আর বেশি করে জল খেলেও কারোর কোনো ক্ষতি হবে না। কিন্তু অন্য কোনো ল্যাক্সেটিভ ডাক্তারকে না জিজ্ঞেস করে খাবেন না, কারণ ল্যাক্সেটিভের কিন্তু সাইড এফেক্ট থাকতে পারে। ৩ নম্বর যেটা আমি কমেন্ট করব, সেটা হচ্ছে এই ঘুম। ঘুম নিয়ে তো অবভিয়াসলি যেটা বলে একদম ঠিক। আর মডার্ন সায়েন্সে এখন বলছে যে ওই যে ব্রেন লিম্ফ্যাটিকটাকে নাম দিয়েছে গ্লিম্ফ বলে, আর বলছে যে ওই গ্লিম্ফ হচ্ছে সব টক্সিনকে ব্রেন থেকে বাইরে বের করে দিচ্ছে। তার জন্য ৬ ঘন্টা ডিপ স্লিপ ৬ ঘন্টা সবার দরকার। সেটা যদি রেগুলার বেসিসে না হয় তাহলে খুব মুশকিল। আর ৬ ঘন্টা ডিপ স্লিপ হতে গেলে মোটামুটি কিন্তু ৭.৫-৮ ঘন্টা ঘুমাতে হবে, তাহলে ৬ ঘন্টা ডিপ স্লিপ হবে। তাই স্লিপ হচ্ছে বেস্ট মেডিসিন। যে স্লিপ ডিপ্রাইভড সে কিন্তু নিজের শরীরের অনেক ক্ষতি করছেন। আমি আর পৃথ্বীরাজ আগে একটা ভিডিও বানিয়েছি যে সকালবেলা উঠে কি কি করতে পারেন যাতে দিনটা ভালো যায়, শরীর ভালো থাকে। তার মধ্যে পৃথ্বীরাজ বারে বারে বলেছে সকালে উঠে একটু এক্সারসাইজ করা, আর যেটা বললো সূর্য নমস্কার, এই টাইপের এক্সারসাইজ সকালে উঠে করাটা খুব ইম্পর্টেন্ট। সকালে উঠে জল খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। সকালে উঠে মন শান্ত রাখা খুব ইম্পর্টেন্ট। ব্রেন ফগ না হওয়াটা খুব ইম্পর্টেন্ট, যাতে আমাদের শরীরে টক্সিন না জমে আর এই রোগগুলো না বাড়ে। তো খুবই ইন্টারেস্টিং যে ৩, ৪, ৫ হাজার বছর আগে থেকে আমাদের দেশের সাধুরা এগুলো জানতেন এবং এগুলো প্র্যাকটিস করতেন এবং ভালো থাকার চেষ্টা করতেন। লাস্ট আমরা আলোচনা করি যে তাহলে কোন মানুষ ভিটামিন বা মাল্টি মিনারেল ট্যাবলেট খাবে অ্যাজ সাপ্লিমেন্ট? আদৌ কি তাদের খাওয়ার দরকার? খেলে কখন খাবে, কিরম ভাবে খাবে, কিরম ভাবে জানবে? মানে আজকের দিনে আমাদের যা খাদ্যাভ্যাস বা যেরকম ভাবে আমাদের লাইফস্টাইল, তাতে এই ব্যালেন্সটা কিন্তু ডিস্টার্ব হয়ে যাওয়াটা খুব একটা আশ্চর্যজনক নয়, এবং এটা অত্যন্তই কমন। এবং যারা মানে খুবই অ্যাওয়্যার যদি না হয় তাদের খাবার আহ, এবং তাদের লাইফস্টাইল নিয়ে, এই ব্যালেন্সটা কিন্তু মাঝে মাঝেই বিভিন্নভাবে একটু বিগড়ে যেতে পারে। তো সেই জন্যই সাপ্লিমেন্টের প্রশ্নটা আসছে। যারা নর্মাল ভেজিটেবল এবং খাবারের পরিমাণ মতো ভ্যারাইটিটা বজায় রাখে, যারা ঘুমটাকে ঠিক রাখে, যারা তাদের লাইফস্টাইলের মধ্যে এক্সারসাইজটাকে নিয়ে আসে ইত্যাদি, তাদের ক্ষেত্রে কিন্তু এই মিনারেল বা সাপ্লিমেন্টস এর অতটা দরকার নেই, আনলেস কেউ যদি বডি শেপিং করতে চায়, সেটা একটা অন্য কমপ্লিটলি ডিফারেন্ট জায়গা। তো তাদের দরকার পড়বে না। কিন্তু তাদের দরকার পড়বে যাদের কিন্তু এই লাইফস্টাইলটা একটা ভাবে মেনটেন হচ্ছে না। কিন্তু তারা তাহলে কিভাবে, এই চয়েসটা কিভাবে হবে, সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এগেইন আমরা বলবো যে ডাক্তারের পরামর্শ নেওয়াটা খুবই জরুরি, কারণ আমরা অনেকটাই হলেও কিছু কিছু সিমটম দেখে বুঝতে পারার চেষ্টা করতে পারি যে কোন কোন ভিটামিন বা কোন মিনারেলস এর ডেফিসিয়েন্সির জন্য এই ধরনের সিমটমস হচ্ছে। তো সেই হিসেবে আমাদের একটা প্রেসক্রিপশন থাকতে পারে। আজকের দিনে যদিও বহু লোক মাল্টিভিটামিনস, মাল্টিমিনারেলস খায়, তো তারা যদি উইদাউট ডাক্তারের প্রেসক্রিপশন এগুলো নেয়, তখন সমস্যাগুলো হচ্ছে যে একটা হচ্ছে ওভারডোজ হতে পারে,
টক্সিসিটি যেটাকে আমরা বলি, সেই টক্সিসিটি আসতে পারে। তো সেই জন্য কোনো মিনারেলস বা ভিটামিনসই কিন্তু খুব বেশি দিন লং টার্ম নেওয়া উচিত নয়। এগুলো হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস, এগুলোর প্রয়োজনীয়তা বডিতে খুবই কম পরিমাণ লাগে। সেই জন্য খুব লম্বা একটানা আমি 1 মাস 2 মাস ধরে ভিটামিনস আমি নেব না। বেশিরভাগ ভিটামিনস আছে যেগুলো ওয়াটার সলিউবল ভিটামিন, ওইগুলো কিন্তু রেগুলার ইনটেক করতে হয়। ভিটামিন সি হচ্ছে খুব কমন এক্সাম্পল। তো সেই রকম ভিটামিন আমরা খেতে পারি রেগুলারলি, কিন্তু যেগুলো ফ্যাট সলিউবল ভিটামিনস যেমন ভিটামিন এ, ভিটামিন ডি, সেইগুলোর পরিমাণ কিন্তু একটু বুঝে শুনে করতে হবে। আজকের দিনে টেস্ট করে অনেক সময় আমরা মিনারেলস এবং ভিটামিনের সম্পর্কে জানতে পারি। যে খুব কমন এক্সাম্পল আয়রন, তো ইজিলি জানা যায় আমাদের অ্যানিমিয়া হচ্ছে কিনা। সেই রকম অন্যান্য মিনারেলসেরও একটা মেজারমেন্ট করা যে যায়। হাসপাতালে রেগুলারলি হয়, সোডিয়াম, পটাশিয়াম, ইভেন অন্যান্য ম্যাগনেসিয়াম ইত্যাদির, ক্যালসিয়াম। ক্যালসিয়াম, এগুলো আমরা রেগুলারলি করি। তাছাড়া যদি রেয়ার মিনারেলসের কথা আসে, প্রশ্ন আসে, সেগুলো অনেক সময় করা যায়। যেমন চুলের সমস্যা হলে সেলেনিয়ামের একটা প্রশ্ন আসে, সেলেনিয়াম লেভেল দেখা হয়। তো ইত্যাদি, সেগুলো করা যেতে পারে, লেভেলটা দেখা যায়। আর তারপরে হচ্ছে যে এই রেয়ার মিনারেলস যেগুলো বললাম, সেই রেয়ার সাপ্লিমেন্টস গুলোকে যেটা বলার চেষ্টা করছি, যে সেগুলো লং টার্মে না নেওয়াই কিন্তু ভালো। কারণ যত আমি সেগুলো লং টার্মে নেব, সে আমার বডির মধ্যে একটা টক্সিসিটি ডেভেলপ করার একটা রিস্ক থেকে যাবে। কারণ রিকোয়ারমেন্টটা খুবই ন্যারো, মানে এমন নয় একদম। যে বিরাট দরকার, খুব অল্প পরিমাণ লাগে। একটু এক্স্যাক্টলি। কমে গেলে সেটাকে একটু তুলে দিতে হবে, কিন্তু লং টার্ম নিলে বেশি বেড়ে যেতে পারে। তাই যদি কেউ নেয়, আমার মনে হয় যে যদি কেউ ডাক্তার না দেখিয়ে নেন, এটা ডাক্তাররাও এটা সম্পর্কে যে অনেক কিছু জানে তা নয়, আমরা দুজনেই যথেষ্ট সিনিয়র ডাক্তার, আমাদের এগুলো নিয়ে বিরাট কিছু পড়ানো হয়নি। আমরা যে আলোচনাগুলো করছি এটা নিজেদের ইন্টারেস্টে আমরা পড়ে জেনেছি। তো ডাক্তাররা যে এগুলো খুব ভালো ট্রিটমেন্ট করতে পারবে তা না, বিকজ এগুলো অনেকটা আননোন। তো আমি যেটা সাজেস্ট করব যে এটা শুরুতে 7 দিন কেউ রেগুলার খেলো, তারপরে হয়তো সপ্তাহে 4 দিন খেলো, তারপরে সপ্তাহে 3 দিন খেলো, এরকম করতে করতে আস্তে আস্তে কমিয়ে দিল। আর মাঝে মাঝে একটু খেলো, একবার দুবার খেলো, আবার বন্ধ করে দিল। রেগুলার চোখ বুজে খেয়ে গেলে লাভের থেকে ক্ষতি বেশি ক্ষতি হতে বেশি পারে। হবে। হুম। তাহলে আজকে তো আমরা অনেকক্ষণই আলোচনা করলাম, অনেক কিছু আমরা জানলাম, কারণ আমিও অনেক কিছু জানলাম। আর আমি শিওর দর্শকরা অনেক কিছু জানতে পেরেছে। আমরা র্যাপ আপ করার আগে তাহলে আরেকবার আমরা তাহলে রিক্যাপ করি যে কি নিয়ে কথা বললাম। তাহলে এটাই কথা বললাম যে মাইক্রোনিউট্রিয়েন্টস খুব ইম্পর্টেন্ট, তার লেভেলটা মেনটেন করতে হবে, খুব বেশিও না খুব কমও না। সেটা মেনটেন করতে গেলে খাবারটা ঠিকমতো খেতে হবে, খাবারটা ঠিকমতো রান্না করতে হবে ঠিক পাত্রে, জল ঠিকমতো খেতে হবে, বায়ু ঠিকমতো রাখতে হবে। আমাদের পৃথ্বীরাজ অনেকগুলো টেকনিক বললো যেগুলো করলে এক্সট্রা টক্সিন শরীরে যদি আসে, মানে যদি আমাদের কোনো অন্যান্য রোগ থাকে, এগেন স্কিনের প্রবলেম, প্রদাহ, ইনফ্ল্যামেশন, জয়েন্টের পেন, গাটের প্রবলেম, টায়ার্ডনেস, এগুলো যদি থাকে, তাহলে সেগুলো কি করলে বের করে দেওয়া যায়, যেটার জন্য কিছু আয়ুর্বেদিক উপায় আছে যেগুলো বহু বছর পুরনো, হাজার হাজার বছর পুরনো, এবং মডার্ন সায়েন্সও এগুলোকে এখন রেকগনাইজ রেকগনাইজ করেছে। করেছে। জল ঠিকমতো খেতে হবে, আরওর জল খেলে একটু মিনারেল সাপ্লিমেন্ট দিতে হবে। সমুদ্রের কিছু না কিছু সাপ্লিমেন্ট অন রেগুলার বেসিস নিতে হবে, বিকজ আমরা সমুদ্র থেকে এসছি, সব প্রাণী সমুদ্র থেকে এসছে। আর আমাদের পৃথ্বীরাজ এও বলল যে টক্সিসিটি হয়ে যেতে পারে যদি আমরা চোখ বন্ধ করে কোনো মিনারেল, ভিটামিনস চোখ বন্ধ করে খাই, তাই সেটা যেন আমরা না করি, ডাক্তার না দেখিয়ে বা টেস্ট না করে। আর কোনো টেক হোম মেসেজ পৃথ্বীরাজ? আমি আর একটা কথাই বলবো যে তুমি যেটা বললে যে যদি কেউ নিজেকে ভালো রাখার চেষ্টা করে তাহলে কোনো এক্সট্রা সাপ্লিমেন্ট লাগবে না। আমি এক্ষেত্রে পেশেন্টদের বারে বারে বলি যে আপনার প্রায়োরিটি জীবনে কি? যদি প্রায়োরিটি হয় যে আপনি ভালো থাকবেন, নিজের স্বাস্থ্যকে ভালো রাখবেন, তাহলে আমি শিওর সপ্তাহে 30 রকম বিভিন্ন প্লান্ট প্রোডাক্ট, একটু আম, তামার পাত্রে জল খাওয়া, বা একটু লোহার পাত্রে রান্না করা, বা একটু সামুদ্রিক লবণ মিশিয়ে খাবার খাওয়া, এগুলো খুব কঠিন নয়। ভালো ঘুমানো কঠিন নয়। সকালবেলা একটু স্পাইনের এক্সারসাইজ করা, স্ট্রেচিং করা বিরাট কঠিন নয়। তাই যদি নিজের হেলথ আপনার ফার্স্ট প্রায়োরিটি হয়, তাহলে আমি শিওর আপনার ডায়েটে মাইক্রো নিউট্রিয়েন্টস এসে যাবে। যদি আপনার প্রায়োরিটি আপনার অফিস হয়, আপনার চাকরি হয়, তাহলে হয়তো আপনাকে একটা সাপ্লিমেন্ট নিতে হবে ডাক্তার দেখিয়ে।
পৃথ্বীরাজ, কোনো লাস্ট কমেন্ট আমাদের দর্শকদের জন্য এই ব্যাপারে? হুম, একদম ঠিক কথা বলেছো। আই থিঙ্ক আমরা মোটামুটি যেগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলোকে টাচ করার চেষ্টা করেছি, কিন্তু আর একটা পয়েন্ট শুধু বলি যে আজকের দিনে কিন্তু আমরা অনেকেই বিভিন্ন রকম মেডিসিনের উপরে নির্ভর করে থাকি। তারপরে প্রচুর আহ, মানুষ আছে যারা লং টার্ম বিভিন্ন মেডিসিন নেয়, ডায়াবেটিক, অ্যান্টি ডায়াবেটিক মেডিসিন, অ্যান্টি হাইপারটেনসিভ মেডিসিন, এবং নাম্বার অফ মেডিসিন এক একজন হয়তো অনেকগুলো হয়তো খেতে হয়, মানে ইভেন নট ইভেন একটা নাম্বারে হয়তো নয়, এবং তার থেকেও বেশি নাম্বারের মেডিসিন লোকে খাচ্ছে আজকালকার দিনে রেগুলারলি। তো এই মেডিসিনগুলো কিন্তু হাফ অফ দ্য পার্ট অফ দ্য মেডিসিন, তো মেডিসিন তার সাথে আবার একটা সল্ট থাকে যেগুলো প্রিজারভেটিভ হিসেবে ইউজ করা হয়। এইগুলোর মধ্যে দিয়েও কিন্তু প্রচুর মিনারেলস আমাদের বডির মধ্যে ঢুকছে, এবং তার ফলে সেই মিনারেলসগুলোকে রেগুলার বের করাটাও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাপার। এবং দেখা যায় যে সেই জন্য বিভিন্ন মেডিসিন যারা লং টার্ম নিচ্ছে তাদের বিভিন্ন রকম সাইড এফেক্টস এইগুলোর থেকে দেখা যেতে পারে। কিডনির সমস্যা ভীষণ কমন, লিভারের সমস্যা, ইভেন ব্রেনের এবং নিউরোলজিক্যাল প্রবলেমও বিভিন্ন রকম সমস্যা হয়। আমরা জানি যে বিভিন্ন মেডিসিন আছে যেগুলো ইভেন উইদিন আ শর্ট টার্ম আমরা সাইড এফেক্টস গুলো দেখতে পাই, হুইচ ইজ ভেরি ভেরি কমন অ্যাকচুয়ালি। তো সেই জন্য তাদের কিন্তু এই ব্যাপারটা নিয়ে আরেকটু সচেতন থাকতে হবে, যাতে আহ, যাতে মানে তারাই বিভিন্ন রকম পদ্ধতি যেগুলো আমরা ডিসকাস করছিলাম সেগুলো আরেকটু রেগুলারলি প্র্যাকটিস করে, পরিমাণ মতো জল খাওয়া, কিডনির হেলথটাকে ভালোভাবে রাখা, লিভার বা গাটের থ্রু দিয়ে যাতে ক্লিনিংটা রেগুলারলি হয় সেইটাকে খেয়াল রাখা, মানে তাদের পার্টিকুলারলি এই ব্যাপারটা নিয়ে একটু বিশেষভাবে ভাবতে এটা হবে। তুমি এটা তুমি আমার একদম মনের কথা বলেছো। যারা আমার ভিডিওগুলো দেখে তারা সবাই জানে যে আমি চেষ্টা করি কি করে ওষুধ কম খাবেন। হ্যাঁ, যত জুনিয়র আমরা ছিলাম ডাক্তার হিসেবে, তত আমরা মেডিসিন দিতে পছন্দ করতাম। আর যত সিনিয়র হচ্ছি, তত মেডিসিন বন্ধ করতে আমরা ইন্টারেস্টেড হচ্ছি। আমি এখন ইংল্যান্ডে আছি, সকালবেলা আমি হসপিটালে কাজ করে এলাম, প্রত্যেক পেশেন্টের একটা দুটো করে ওষুধ বন্ধ করা হয়েছে, বিকজ ওষুধের থেকে সাইড এফেক্ট। এই যে তুমি বললে যে সল্ট লেভেল বেড়ে কমে যায়, সোডিয়াম পটাশিয়াম বেড়ে কমে যাওয়াটা তো বিরাট প্রবলেম, যার ফলে প্রচুর পেশেন্ট হাসপাতালে ভর্তি হয়। আমাদের চোখ বন্ধ করে প্রচুর পেশেন্ট একটা করে সকালবেলা ওমেপ্রাজল প্যান্টোপ্রাজল খাচ্ছে, যার ফলে সোডিয়াম কমে যায়, ম্যাগনেসিয়াম কমে যায়। তারপরে ডায়াবেটিসের ওষুধ আছে যার ফলে সোডিয়াম কমে যায় SGLT2 ইনহিবিটর থেকে। তারপরে ব্লাড প্রেশারের ওষুধ থেকে আমি একটা ভিডিও বানিয়েছি, ব্লাড প্রেশারের ওষুধ থেকে। তুমি তো কার্ডিওলজিস্ট ছিলে কলকাতাতে, তুমি, আমার মনে আছে আমরা একসাথেই কাজ করেছিলাম। পটাশিয়াম কিরম বেড়ে যায় ACE ইনহিবিটর ও, থেকে। এবং তার ফলে কত লোকের অকাল মৃত্যু, রাত্রিবেলা হুট করে মৃত্যু হয়ে গেল, তারা জানতেই পারলো না, পটাশিয়াম কার্ডিয়াক চেকই করা অ্যারেস্ট হলো হয়ে। না। ওষুধ যারা খাচ্ছেন, মনে রাখবেন যে ওষুধ হচ্ছে শর্ট টার্ম। আপনার ইনফেকশন হয়েছে, আপনাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে, আপনি ওষুধ খেলেন, দ্যাট ইজ ফাইন। এখানে ওষুধের খুব রোল আছে। কিন্তু যে সকাল থেকে উঠে রাত অবধি খালি ওষুধ খেয়ে যাচ্ছে এভরি ডে ফর ক্রনিক ইলনেস, তার কিন্তু আর যাই হোক নিজের হেলথ প্রায়োরিটি নয়। বিকজ যদি নিজের হেলথকে প্রায়োরিটি করেন, তাহলে সব ওষুধ কিন্তু কমিয়ে দেওয়া যায়, প্রায় সব ক্রনিক রোগই Yeah. রিভার্স করা যায়। এবং আমার আর পৃথ্বীরাজের একটা ভিডিও আছে এর আগে বানানো, যে কি করলে রোগগুলো রিভার্স হবে, দরকার পড়লে সেটা দেখে নেবেন। আমারও প্রচুর ভিডিও আছে। কিন্তু যদি আপনি প্রায়োরিটি দেন হেলথকে, তাহলে কিন্তু রেগুলার ওষুধ খাওয়াটা কমানোর চেষ্টা করতে হবে। করতে হবে। আজকে অনেক আলোচনা হলো, অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। পৃথ্বীরাজ, থ্যাংক ইউ। আমি শিওর তুমি খুব নমস্কার। বিজি, ছুটির দিনে আমাদের টাইম দিয়েছো। আমরা আবার একটা ভিডিওতে পরে দেখা করব। থ্যাংক ইউ ফর ইউর টাইম। থ্যাংক ইউ। ভালো থাকবেন। ওকে, নমস্কার। যারা প্রথম পর্বটা দেখেননি তাদের জন্য প্রথম পর্বটা আমি এখানে লিঙ্ক করে দিলাম। আর পৃথ্বীরাজ আর আমার মধ্যে যে আলোচনাটা হয়েছিল যে সকালে উঠে কি করবেন যাতে সারাদিন ভালো থাকেন, সেটা আমি এখানে লিঙ্ক করে দিলাম, দেখে নেবেন।